ভোটের দাবি সরকার প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বিএনপি, হুঁশিয়ারি নেতাদের। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান। স্থানীয় নয়, আগের সংসদ নির্বাচন নিয়েই ভাবছে কমিশন, জানালেন ইসি আব্দুর রহমানেল। আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। বেগম জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন চেয়ারপারসনকে, জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ। দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে কারওয়ান বাজার মোড়ে আটকে পড়াদের বিক্ষোভ, সড়ক অবরোধ। 2 ঘণ্টা অবস্থানের পর সরিয়ে দিয়েছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 2025 সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলোও একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভোটের দাবি সরকার প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বিএনপি। সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার কথাও বলেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয় 2025 সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে নির্বাচন বিলম্বিত হলে সমস্যা আরো বাড়তে পারে বলে মন্তব্য করেন তারা। একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনোই স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে, কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। ছাত্র জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না। বিএনপি নেতারা আরো বলেন, বর্তমান সরকারের গুরু দায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে কমিশন। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তার আহ্বানও জানান নির্বাচন কমিশনার। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত কর্মীরা অলরেডি চলে গিয়েছেন, তারা দেখবেন যে ফিকটিশাস অর্থাৎ ভুয়া ভোটার আছে কিনা। রোহিঙ্গা থেকে ভিন্ন দেশি কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন তার একটা ব্যবস্থা করা। এই জন্য প্রায় গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। তারা কাজে দূর টু দূর তারা যাবেন এবং এটা আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। 2-1 দিনের মধ্যে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখবেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতিদিনই মাকে দেখার জন্য হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 21 জানুয়ারি তারেক রহমান হাসপাতালে প্রবেশ করার প্রায় 2 ঘণ্টা পর
বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানালেন, বিগত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করেছে 3 দেশ, বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে, ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, লিভার সহ নানা রোগে আক্রান্ত। সব ধরনের চিকিৎসা যেন লন্ডন ক্লিনিক থেকে করা যায়, সেই পরিকল্পনার কথাও জানালেন ডাক্তার জাহিদ হোসেন। ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে কিডনি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট, এই 3টার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে। ৮ জানুয়ারি থেকে লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান। বেগম জিয়ার বয়স এবং বিভিন্ন রোগের কথা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। প্রায় 2 সপ্তাহের মতো লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, এখনও শেষ হয়নি স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। 2-1 দিনের মধ্যে এসব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কোন মেথডে শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন সার্জিস। ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সার্জিস আলম আরও জানান, তার 2 মাসের দায়িত্ব পালনকালে 31 ডিসেম্বর পর্যন্ত 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তিনি জানান, ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেয়া সম্ভব না হওয়ায় তিনি এই দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছে সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান। মঙ্গলবার প্রথমেই জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেন জার্মান চ্যান্সেলর। প্রধান উপদেষ্টা জানান, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। কথা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের উপায় নিয়েও। এছাড়া সাইডলাইনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোসের সঙ্গেও বৈঠক করেন তিনি। পরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে উল্লেখ করে সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি করেছে আটকে পড়া 18,000 কর্মীর প্রতিনিধিরা। 2 ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে দেয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেও গেল বছরের 31শে মে নির্ধারিত সময়ে পাঠানো যায়নি এই কর্মীদের। বিক্ষোভকারীরা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো তাদের দেশটিতে পাঠাতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে 2 ঘণ্টা অবস্থানের পর হঠাৎ পুলিশের তৎপরতায় মালয়েশিয়াগামী কর্মীদের এই কর্মসূচিতে
উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশের সঙ্গে কর্মীদের কয়েক দফায় বাকবিতণ্ডাও হয়। তাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছে না। পুলিশ সদস্যরা কর্মীদের সার্কফোয়ারা মোড় থেকে সোনারগাঁও হোটেলের পাশে সরিয়ে দেন। সেখানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন মালয়েশিয়ায় যেতে না পারা এই কর্মীরা। তারা বলেন, গেল বছরের 31 মে শেষ সময়ে রিক্রুটিং এজেন্সি ও সাব এজেন্টদের অনিয়মে মালয়েশিয়ায় যাওয়া হয়নি তাদের। এরপর মন্ত্রণালয় থেকেও কোনো সঠিক সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ কর্মীদের। 7 মাস 22 দিনের ভিতরে আমার টাকা দিছে, 1 লক্ষ টাকা ফেরত দিছে। এখনো 3,80,000 টাকা ফেরত আছে। 1 লাখ টাকা নিয়ে সই করছেন কাগজে? হ্যাঁ, সই করছি। যে আমাকে 4.5 লক্ষ টাকা চেক দিছে ব্যাকডেট দিয়ে, কিন্তু আমি অ্যাকাউন্টে এদের টাকা না, কিন্তু আমাকে চেক দিয়ে বুয়ে চেক দিয়ে আমার থেকে কিন্তু সিগনেচার দিছে। কারা টাকা দিছে? সাব এজেন্ট। মোট 6 লক্ষ টাকা দিছি। মানে ফেরত দিছে এখন পর্যন্ত কোনো টাকা? পয়সা ফেরত দিছেন আমারে। মন্ত্রণালয়ে যে দরখাস্ত করতে বলছিল তখন কি করছিলেন? দরখাস্ত আমি করছি। সময় জমা দিতে? হ্যাঁ, দরখাস্ত করছি। এজেন্সির কাছে বারবার গেছি। এজেন্সি আমাকে বলছে, তোমার কাছে আমার লস হয়েছে 1.5 লাখ টাকা। এখন তোমাকে আমি 5 সেক্টরে পাঠাবো, তোমাকে আরো 1.5 লাখ টাকা দিতে হবে। গেল বছরের 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে এই 18,000 কর্মীকে নেয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। দ্রুত সেই আশ্বাসের বাস্তবায়ন চান আটকে পড়া কর্মীরা। প্রত্যেকজন 6 থেকে 7 লক্ষ, 5 লক্ষ, অনেকে অনেক ধরনের টাকা দিয়েছে। ঠিক, আমরা বলতে চাই যাদের ই ভিসা হয়েছে এবং যাদের ম্যান পাওয়ার হয়েছে, ই ভিসা সহ ম্যান পাওয়ার হয়েছে, প্রত্যেকেই ভুক্তভোগী, প্রত্যেককেই নিয়ে যেতে হবে। ভাই, আমাদের বিএমএটি ক্লিয়ার হয়েছে, সবকিছু ক্লিয়ার হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, সবকিছু হয়েছে, ভিসা হয়েছে। টিকিট দিছিল? শুধু টিকিটটাই তারা টিকিট দিছিল, টিকিট দিছিল। মন্ত্রণালয় বলছে, সরোয়ার স্যার বলছে যে তোমরা জানুয়ারি মাসে তোমাদের টাকা ফেরত দিব এবং ফেব্রুয়ারি মাসের ভিতর তোমাদের মালয়েশিয়া পাঠাবো, এই আশা যে আমাদের রাখছে। এদিকে কর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে কারওয়ানবাজার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কর্মীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। অনেক রোগীকে হাসপাতালে নেওয়া লাগছে, তো যানজটে তাদের অনেক ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দ্রুত এখান থেকে ফুটপাতে এসে আপনারা আপনাদের সমাবেশটি করেন। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি। কারওয়ানবাজার মোড় থেকে বিক্ষোভকারীরা দুপুরের দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বোমা হামলার হুমকির জেরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অবতরণ শেষে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তল্লাশি শুরু করে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। তবে 6 ঘন্টার তল্লাশি শেষে কিছুই মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ভোরে কন্ট্রোল রুমে পাঠানো এক বার্তায় বলা হয় ফ্লাইটে বোমা রাখা আছে, যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণ। এই হুমকিতে সকাল 9:30টায় ফ্লাইটটির জরুরি অবতরণের পরপরই কাজ শুরু করে কুইক রেসপন্স টিম। নিরাপদে সরিয়ে নেওয়া হয় 250 যাত্রী ও 13 জন ক্রুকে। কড়া নিরাপত্তার বলয় রেখে উড়োজাহাজটিতে শুরু হয় তল্লাশি অভিযান। ইতালির রাজধানী রোম থেকে একটা ফ্লাইট হওয়ার কথা, 8:50-এ নামার কথা, এটা 9:30-এ নামছে। পরে 1 ঘন্টা পরে আমি বাইকে কল দিচ্ছি, ওদের নাকি বিমানে একটু প্রবলেম হয়েছে, একটু ঝামেলা হয়েছে, কি নাকি একটা ব্যাড নিউজ পাইছে ওরা। তো এই জন্য ওদেরকে 3 ঘন্টা নাকি ওদেরকে একটা রুমে ওদেরকে রেস্টের জন্য বা যেভাবে আটকে রাখছে। পরে ওদেরকে মাল টাল সামনে ওদেরকে চেকিং করা হয়েছে। এখন কলার কথা হয়েছে আমার, বের হচ্ছে ওরা নাকি মেরে বের হচ্ছে। ফোন দিয়ে বললো যে ঠিক আছে, ওদের জরুরি অবতরণ নামানো হয়েছে, ওদের চেক করা হয়েছে, ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না। বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। আমার কালকে বলছে যে আমি 8:50-এ নামবো, কিন্তু 9টার দিকে ফোন দিয়ে বলছে যে ভাই 9টার পরে 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপরে আবার ফোন দিছিল 11টার দিকে, তখন আবার বললো যে ভাই কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন না, কি এটাই বলছে। অপরূপ নিসর্গ আর নৃতাত্ত্বিক বৈচিত্র্যে সমৃদ্ধ পার্বত্য জেলা বান্দরবান। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, সবুজ বনানী, নদী আর ঝর্ণার সম্ভারে প্রকৃতি সাজিয়েছে নিজেকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারলে বেগবান হবে অর্থনীতি প্রবৃদ্ধি। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে।
পাহাড় কন্যা বান্দরবন। প্রকৃতি এখানে শিল্পীর তুলিতে আঁকা ছবির চেয়েও সুন্দর। নিসর্গের এই সৌন্দর্য মুগ্ধ করছে দেশি বিদেশি পর্যটকদের। নাগরিক কোলাহল থেকে খানিকটা স্বস্তির খোঁজে অনেকে পাড়ি জমান পাহাড়ের আঁকাবাঁকা পথে। যেন আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীলগিরি পাহাড়। ক্ষণে ক্ষণে মেঘ, রোদ আর কুয়াশার লুকোচুরি। শীতে তাই বেড়েছে পর্যটকদের আনাগোনা। প্রধান সৌন্দর্য হচ্ছে পাহাড়, প্রকৃতি আমার কাছে বেস্ট লাগে। আমি ফুল দেখেছি আর হচ্ছে মানুষ দেখেছি, সবকিছু দেখেছি। মানে পরিবেশ তো পরিচ্ছন্ন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। নিরাপদ, কোনো সমস্যা নেই। বান্দরবনের সৌন্দর্য অনেক ভালো লেগেছে। রিভার দেখেছি, মেঘ দেখেছি, ঝর্ণা, সবাই মিলে সবকিছু মিলে ভালো লেগেছে। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। ঘুরে ঘুরে মুগ্ধ চোখে দেখছেন অপরূপ নিসর্গ। পাহাড়ের উপর দিয়ে মেঘ, তারপর অনেক উঁচু থেকে পুরা বান্দরবনের পাহাড় সবগুলো দেখা, সবকিছু ঝর্ণা, এগুলা আমাকে অনেক মুগ্ধ করেছে। পাহাড় থেকে উঁচা নিচা রাস্তা দিয়ে আসার সময় অনেক মেঘালয় দেখা যায়, এগুলো উপভোগ করতেছি। এগুলো খুবই সুন্দর, মুগ্ধ করতেছে আমাদের। দুচোখ যেদিকে যায় দিগন্ত জুড়ে পাহাড়ের পর পাহাড়, সবুজে ছাওয়া অরণ্যরাজি। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, কত পাহাড়, এখান থেকে হচ্ছে কত সুন্দর কুয়াশায় ঢাকা, সবকিছু দেখা যায়। আমরা হচ্ছে নিজেদের দেশটাকে যদি একটু ভালোবাসি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এখানে যদি ঘুরে ফিরে একটু দেখি, তাহলে আসলে বুঝতে পারবো যে আমরা আসলে কত বড় একটা অপরচুনিটি পেয়েছি। জানি না, এখানে অনেক ভিউ দেখে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে এসে। আর এখানে এসে মেঘ দেখতে পাচ্ছি আমরা। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় জনজীবনে সহজেই আর্থসামাজিক পরিবর্তন আনা সম্ভব মনে করেন খাত সংশ্লিষ্টরা। বান্দরবানটাকে দেশি এবং বিদেশি পর্যটকরা যত পছন্দ করে, সেই তুলনায় আমরা প্রমোট করতে পারি না। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে যে বিদেশিদের ক্ষেত্রে বান্দরবনে প্রবেশ করতে গেলে একটা পারমিশন নিয়ে আসতে হয়। একটা সময় সেটা ছিল ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়ের কাছে, তারপরে এটা এক সময় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেল। এখন যেটা হয়েছে যে এটা একটা মিস্ট্রি। খেয়াল করবেন যে আমাদের যে সমস্ত ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিগুলি, বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলি, আমেরিকা, জাপান, এই বেশ কিছু দেশে ট্রাভেল অ্যাডভাইজারিতে বান্দরবনে ভিজিট না করার কথা বলা আছে। সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে থাইল্যান্ড, নেপাল, ভারত, মালয়েশিয়ার মতো সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি, সংস্কার শেষে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান নেতাদের। স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, জানালেন ইসি আব্দুর রহমানেল। আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। বেগম জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন চেয়ারপারসনকে, জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে কারণবাজার মোড়ে আটকে পড়াদের বিক্ষোভ, সড়ক অবরোধ। 2 ঘণ্টা অবস্থানের পর সরিয়ে দিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।